হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ফিজিক্স টাইমে যে বিশেষ টপিক সেটা হলো ক্লাস 12-এর প্রবাহী তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। যে কারেন্ট ইলেকট্রিসিটির একটা বিশেষ আলোচনা হলো রোধকের বর্ণ সংকেত, কালার কোড অফ এ রেজিস্টার। দেখো, রেজিস্টার বলতে আমরা কি বুঝি না, আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট, বৈদ্যুতিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী বা বৈদ্যুতিন বর্তনী যাই বলি না কেন, ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে আমরা সেখানে বেশিরভাগ অংশ, সার্কিটের সোর্স ছাড়া বেশিরভাগ অংশে আমরা দেখি যে কিছু না কিছু কানেক্টিং ওয়্যার রয়েছে। আর কি রয়েছে না, বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক অংশে কিছু না কিছু রোধ থাকে, যেই রোধ সম্পর্কে আমরা কিন্তু অনেক দিন যাবৎ আলোচনা করছি। রোধ সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই। রোধের সিম্বল দেওয়া হয় এইটা। এই সিম্বলটা মানে এই যে এটা একটা পরিবাহী হতে পারে অথবা এটা একটা রোধক হতে পারে। পরিবাহী, রোধক এ দুটো কিন্তু আলাদা নয়। দেখো, আমরা যে তারগুলোর কথা বলেছি, তামা, রূপা, এই সমস্ত তার আমরা পরিবহনের কাজে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় তড়িৎকে নিয়ে যাওয়ার কাজে আমরা লাগিয়েছি। কেন আমরা লাগিয়েছি না, এদের রোধ কম, কিন্তু রোধ আছে, কম হলেও রোধ আছে। এগুলো পরিবাহী, এগুলোকে আমরা কন্ডাক্টর বলি, কন্ডাক্টর বলি। আর কিছু কিছু পরিবাহী আছে, অর্থাৎ কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলোকে আমরা রোধ হিসাবে ব্যবহার করি, অর্থাৎ সে পরিবাহীতে কিছু একটা রোধ দিতে পারবে, সেটাকে আমরা রেজিস্টার বলি, রেজিস্টর। অর্থাৎ এটারও রেজিস্ট্যান্স আছে, কিন্তু এটা রেজিস্ট্যান্স কম, এটা পরিবাহী হিসাবে ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ডাক্টর। আর যেগুলো হচ্ছে শুধুমাত্র আমার প্রয়োজনে, রোধের প্রয়োজনে, অর্থাৎ পরিবাহীতে একটা লোড সৃষ্টি করার প্রয়োজনে আমি ব্যবহার করেছি বা করে থাকি আমরা, সেইগুলোকে বলা হয় রোধক বা রেজিস্টর, রোধক বা রেজিস্টর। একটু ক্লিয়ার করা যাক। দেখো, আমি এইরকম একটা বর্তনীর মধ্যে বিভিন্ন অংশ দেখতে পেলাম। বর্তনীর মধ্যে কি থাকে, উৎস থাকে, তারপরে ক্যাপাসিটর থাকে, তারপরে হচ্ছে তোমার আবেশক থাকে, কুণ্ডলী, সাবেশ কুণ্ডলী থাকে, সাবেশ কুণ্ডলী থাকে, হ্যাঁ, উৎস থাকে, ক্যাপাসিটর থাকে, সাবেশ কুণ্ডলী থাকে, অনেক বৈদ্যুতিক যন্ত্র থাকে। মেনলি সেগুলোকে আমরা কি বলবো, সেগুলো হলো লোড। বৈদ্যুতিক যন্ত্রগুলিকে আমরা বলবো লোড। এই লোড, বৈদ্যুতিক যন্ত্রেও যে লোড থাকে, আর আমরা এমনি সার্কিটের প্রয়োজনে যেগুলো লাগাই সেগুলোও রোধ। একটা হচ্ছে লোডের মধ্যে, একটা হচ্ছে যন্ত্রপাতি, যেগুলো চলছে যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি। আর এগুলো আমরা ইচ্ছে করে লাগাই, যেটা হচ্ছে সার্কিটের নিয়ন্ত্রণের কারণে বা কোনো কারণে আমরা যে রোধটা লাগাই সেটাকে আমরা রোধক বলি, রেজিস্টার বলি। তার মানে এই নয় যে এর মধ্যে রেজিস্ট্যান্স নেই, এর মধ্যেও রেজিস্ট্যান্স আছে, এও কিছুটা রেজিস্ট্যান্স দেয়, সেটাকে আমরা ইম্পিডেন্স বলি, জেড। এইখানেও কিছুটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যন্ত্রপাতিতে তো রেজিস্ট্যান্স থাকেই, সবগুলোতেই কিন্তু রেজিস্ট্যান্স থাকে। কিন্তু আমি যখন পার্টিকুলার রোধক বলছি, সেটা স্পেশালি আমরা বলি, রোধক বলা মানে আমরা কি বলি না, সেটাকে আমরা পার্টিকুলারলি বানিয়েছি একটা জায়গায় রোধের প্রয়োজনে। অমুক রোধ দরকার, 100 ওহম রোধ দরকার একটা সার্কিটে এই জায়গাটায়, তাহলে আমরা কি করব, ওই রোধকটাকে ওখানে গিয়ে লাগাবো।
কোথাও 100 কিলো ওহম রোধক দরকার, সেখানে আমরা ওই পার্টিকুলার রোধকটা তৈরি করা আছে ওই সার্কিটের ওই জায়গায় লাগাবো। ক্লিয়ার হলো? তাহলে বর্তনীর বিভিন্ন অংশে কিন্তু রোধ থাকে। এর মধ্যে একটা আসল জিনিস উল্লেখ করার নেই, সেটাকে বলা হয় কানেক্টিং ওয়্যার। কানেক্টিং ওয়্যার অর্থাৎ যে তারগুলো সংযুক্ত তার, এগুলোকে বলা হয় সংযুক্ত তার। তার ক্ষেত্রেও রেজিস্ট্যান্স আছে। তাহলে এতগুলো বর্তনীর এতগুলো যে বিষয়, প্রত্যেকটার রেজিস্ট্যান্স আছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্সগুলো আমরা কিন্তু কাউন্ট করছি না, কারণ এই রেজিস্ট্যান্সগুলো আমরা না চাইলেও এই রেজিস্ট্যান্সগুলো থাকবে। কিন্তু আমরা বর্তনীর প্রয়োজনে যে সমস্ত উপাদান, বৈদ্যুতিক উপাদান, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট তৈরি করে থাকি, তাদেরকে বলা হয় রোধক। যে কিছু পরিমাণ রোধ আমাকে দেবে, সেটাই হলো রোধক। এবারে বর্তনী দু রকমের হয়, বৈদ্যুতিক বর্তনী দু রকমের হয়। একদিকে হচ্ছে বৈদ্যুতিক, আর একটাকে বলা হয় বৈদ্যুতিন। এই বৈদ্যুতিক যে বর্তনী, সেই বর্তনীকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট। আর বৈদ্যুতিন মানে ইলেকট্রনিক সার্কিট। মূল পার্থক্য কি না, এই বৈদ্যুতিক যন্ত্র মানে এখানে কিন্তু সেমিকন্ডাক্টর থাকে না। সেমিকন্ডাক্টর ব্যবহার করে। সেমিকন্ডাক্টর কি ডায়োড, ট্রায়োড, এইগুলো কিন্তু এখানে থাকে না, আর এইগুলো এখানে থাকে বৈদ্যুতিন যন্ত্রে। ট্রায়োড, ডায়োড, বিভিন্ন রকম সার্কিট, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এরকম লজিক সার্কিট এই বর্তনীতে থাকে। এই বর্তনীতে শুধুমাত্র যে সমস্ত কম্পোনেন্টের কথা আমি বললাম সেই কম্পোনেন্টগুলো থাকে। এবারে সব ক্ষেত্রেই এসি ডিসি কাজ করে, সেটা নিয়ে আমাদের কথা নয়। এই বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন উভয় বর্তনীতে কিন্তু আমাদের এই রেজিস্টর বা রোধক কাজে লাগে। এবার আমরা জানি একটা পরিবাহীর রেজিস্ট্যান্স তামা হোক অথবা নাইক্রোম হোক অথবা অন্য কোনো হোক, তার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের উপর নির্ভর করে। তামার ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা এইরকম, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধ বেড়ে যায়, কারণ আমরা আলোচনা করেছি বিচলন বেগের থেকেই ধারণা আছে যে উষ্ণতা বাড়লে কেন পরিবাহীর রোধ বাড়ে। আর এটা হচ্ছে তামার ক্ষেত্রে। আর এই রকম বাড়ে কার না, হচ্ছে নাইক্রোম তারের ক্ষেত্রে আমরা দেখব যে রোধটা এরকম করে বাড়তে থাকে, ফ্ল্যাট বাড়তে থাকে, রৈখিক হারে বাড়তে থাকে। এইরকম রৈখিক হারে যে সমস্ত রোধকের টেম্পারেচার বাড়লে রোধ বাড়ে, সেই সমস্ত রোধকের ক্ষেত্রে রোধের যে সম্পর্ক আর থিটা ইকুয়ালস টু R0 × 1 প্লাস আলফা ইন্টু থিটা। এইটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই, যে সমস্ত আমরা ধাতব তার বা এই সমস্ত সংকর ধাতু দিয়ে তৈরি যে সমস্ত তার আমরা দেখতে পাই, প্রত্যেকের রেজিস্ট্যান্স আছে। নির্দিষ্ট টেম্পারেচারে তার রেজিস্ট্যান্স কিন্তু নির্দিষ্ট। টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স বেড়ে যায়, আবার টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমে যায়। যেমন পারদের টেম্পারেচার কমলে তার রেজিস্ট্যান্স কমে যায়। 4K উষ্ণতায় অর্থাৎ -269 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার রেজিস্ট্যান্স প্রায় 0 হয়ে যায়, তখন তাকে আমরা সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী বলে থাকি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তাই, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা কমলে রোধ কমতে থাকে, একটা সময় রোধ শূন্য হয়ে যায়, সেই অবস্থাকে বলা হয় সুপার কন্ডাকশন বা সেই অবস্থায় পরিবাহীটাকে বলা হয় সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী।
এই রকম ক্ষেত্রে যেগুলোতে সাধারণত কি হয় না, এই রকম বেশিরভাগ যদি আমি ধাতুর ক্ষেত্রে বলি, রোধটা টেম্পারেচারের উপর কীভাবে ডিপেন্ড করে, এটা কেলভিন আর যদি ওহম বলি তাহলে এদের উপর ডিপেন্ড করে এইভাবে। তখন আমি এটাকে এইরকম লিখতে পারি যে আর থিটা ইকালস টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফা থিটা প্লাস বিটা থিটা স্কোয়ার প্লাস গামা থিটা কিউব। এইরকম একটা রিলেশান আসে উষ্ণতার সঙ্গে রোধের, এইরকম একটা রিলেশান আসে। এবার এই বিটা গামাগুলো যদি খুবই কম হয় আলফার থেকে, তখন এটা এইরকম লিনিয়ার গ্রাফ হয়। সেক্ষেত্রে আমি এই রিলেশানটা দিতে পারি রোধের ক্ষেত্রে। এই যে ব্যাপারটা, এই যে আলফা, এটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। তুমি দেখো এইটাকে যদি আমি এইভাবে লিখি, অর্থাৎ নাইক্রোম তারের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে, বা তামার ক্ষেত্রে ছোট জায়গায় এই সূত্রটা প্রযোজ্য। ছোট জায়গায় যখন দেখছি এটা স্ট্রেট লাইন, আবার একটা ছোট রেঞ্জ যখন বলছি এটা স্ট্রেট লাইন। তাহলে যে কোনো তারের ক্ষেত্রে আমি যদি ছোট রেঞ্জ, ক্ষুদ্র রেঞ্জের জন্য উষ্ণতার ক্ষুদ্র রেঞ্জ এর জন্য আমি বলতে পারি এই সূত্রটা প্রযোজ্য। সমস্ত ধাতুর ক্ষেত্রে বা ধাতব পরিবাহের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এবারে আমি যদি এটাকে লিখি আর থিটা ইকালস টু আর জিরো প্লাস আর জিরো ইন্টু আলফা ইন্টু থিটা, সেক্ষেত্রে আলফা ইকালস টু কী লিখবো, আর থিটা মাইনাস আর জিরো বাই আর জিরো ইন্টু থিটা। এইটা আমরা দেখো, এই বিষয়টা আমরা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে একই রকমভাবে পেয়েছি। সেখানেও আলফা, এখানেও আলফা লিখছি, কিন্তু বিষয়টা আলাদা। সেখানে ছিল এটা দৈর্ঘ্য আর এখানে হলো এটা রোধ। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ একক রোধের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ রোধের মান বৃদ্ধি পায় তাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো এরও একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এই সমস্ত এককগুলো এখানে দেখা যায়। এবার রোধের উষ্ণতা গুণাঙ্ক কখন পজিটিভ হবে, যখন উষ্ণতা বাড়লে রোধ বাড়বে, অর্থাৎ এই থিটা বাড়ছে, এটার থেকে বড় হচ্ছে, তখন উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ হবে। আর কখন উষ্ণতা গুণাঙ্ক শূন্য হবে, কখন নেগেটিভ হবে, যখন এটার তুলনায় এটার মান কম হবে, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ কমে যাবে। অর্থাৎ জার্মেনিয়াম, সিলিকন এই সমস্ত পদার্থের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান নেগেটিভ হবে। তামা, রূপা, সোনা যাই হোক না কেন, যে সমস্ত ধাতু নিয়ে আমরা কাজ করি, কন্ডাক্টর হিসাবে ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এর মান সবসময় ধনাত্মক এবং একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এবারে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে এই রোধের উষ্ণতা গুণাঙ্কের মান খুব কম হয়। রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কম হলে কি হবে, সুবিধা কি না, রেজিস্ট্যান্সটা এটা যখন খুবই কম হবে, রেজিস্ট্যান্সটা এইরকম করে করে বাড়বে, মানে একটু করে বাড়ছে কিন্তু সেটা বলার মতো নয়। যেমন হচ্ছে ম্যাঙ্গানিন, কনস্টান্টেন, এগুলো কি সব সংকর ধাতু। কনস্টান্টেন এই সমস্ত ধাতুগুলোর ক্ষেত্রে আলফা এর মান খুবই ক্ষুদ্র। এই কারণে আমরা এই সমস্ত তার ব্যবহার করব বা যন্ত্রপাতিতে এই সমস্ত ধাতু ব্যবহার করব যেখানে আমার রোধের বেশি হেরফের হওয়া চলবে না। সেই সমস্ত যন্ত্রে আমরা এই রকম তার ব্যবহার করব যাদের উষ্ণতার পরিবর্তন, কারণ তার ব্যবহার করা মানে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাওয়া মানে সেখানে তার মধ্যে তাপ উৎপন্ন হবে, তড়িৎ প্রবাহে তাপীয় ফল, তার ফলে সেখানে উষ্ণতা বাড়বে এবং এইগুলোতে যদি উষ্ণতা বাড়ে তাহলে কি হবে, এই সূত্র অনুযায়ী রোধের মান বেড়ে যাবে। রোধ যদি ভেরিয়েবল হয় সেখানে সার্কিটের যে বিষয়টা আমরা যে পেতে চাইছি সেটা আমরা পাবো না। এই কারণে যে সমস্ত সার্কিটের ক্ষেত্রে রোধ স্থির থাকা দরকার, আবশ্যিক, সেই সমস্ত সার্কিটে ম্যাঙ্গানিন, কনস্টান্টান ইত্যাদি ব্যবহার করা হয়, কারণ এদের আলফা কম, অর্থাৎ রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কম হয়। বেশ, এই তো গেল এর ব্যাপার, এদের ব্যাপার। এবারে নেগেটিভ হয় কার বললাম, জার্মেনিয়াম, সিলিকনের ক্ষেত্রে আলফা ঋণাত্মক হয়, নেগেটিভ হয়। এই বিষয়গুলো তোমরা দেখে নাও, দরকার হলে তোমরা একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে সাজিয়ে নাও। এবার রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ধরো কোনো একটা দেওয়া হলো 10⁸ ডিগ্রি সেলসিয়াস, মনে করা হলো আলফা উমুক এফি সমান এত। এটা কিন্তু এক্সাক্ট আমি দিচ্ছি না, আমি জানিও না এর ভ্যালুটা কত হয়, কিন্তু এইটা যদি তোমাকে দিয়ে দেয় তুমি কি বলবে, এটা বলতে কি বোঝো, তুমি ইজিলি লিখতে পারবে যে 1 ওহম রোধের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস
1 ওহম লোহার তৈরি রোধকের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে তার রোধের মান বাড়ে 10⁻⁸ ওহম। এগুলো তো তোমরা পারবেই, কারণ তোমরা ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 পেরিয়ে এসছো। সেখানে তোমরা বিভিন্ন উষ্ণতা গুণাঙ্কের কথা দেখেছো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সেখানে পেয়েছো। এক্ষেত্রেও এটা প্রায় একই রকম। এবারে কথা হচ্ছে গিয়ে, তাহলে আমরা রোধক যখন তৈরি করছি, আমাদের মূল আলোচনার কেন্দ্রে আছে রেজিস্টার। এই রোধক যখন তৈরি করছি তখন আমাকে ভালো রোধক তৈরি করতে গেলে কি করতে হবে? ভালো রোধক যদি তৈরি করতে হয়, ভালো রোধক যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে তার কি গুণ থাকতে হবে না? আলফা এর মান কম হতে হবে। কারণ কি? আলফা এর মান বেড়ে গেলে যে রোধটা আমি পেতে চাইছি, রোধক তৈরি করেছি কেন? আমি বলেছি যে একটা নির্দিষ্ট রোধ পাওয়ার জন্য। তার যদি ভ্যারি হয় তাহলে সেটা ভালো নয় বা কাম্য নয়। সেক্ষেত্রে আমরা আলফা এর মান কম রাখার চেষ্টা করব, এমন একটা পদার্থ নেব যার আলফার মান কম হবে। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে স্থায়ী হবে। এমন নয় যে সে বিভিন্ন সার্কিটে গরম হয়ে গলে যাবে বা নষ্ট হয়ে যাবে, স্থায়িত্ব ভালো হবে। এই বিষয়গুলো, এবং শুধু স্থায়িত্ব নয়, আমার একটা এর ক্ষুদ্র হতে হবে, ক্ষুদ্র অথচ তার হচ্ছে রোধের মান যথেষ্ট হবে, মানে ক্ষুদ্র পরিসরে থাকবে কিন্তু রোধের মান যথেষ্ট হবে। এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমি যদি তামার তৈরি কয়েল করি, প্রচুর অনেক বড় একটা তামার তার নিলে সেখানে একটা সামান্য রোধ পাবো, কিন্তু আমার দরকার 100 ওহম রোধ কি 100 কিলো ওহম রোধ বা 10 মেগা ওহম রোধ। এই ক্ষেত্রে তো আমি তামা দিয়ে করতে পারবো না, কারণ অনেক বড় তার লেগে যাবে। লাভ কি হবে আমার? এমনিতে দাম বেশি পড়ে যাবে, তারপরে আবার রোধের উষ্ণতা গুণাঙ্ক আছে, তারপরে আবার এত বড় হয়ে গেল, তাহলে এইটা হলে হবে না। তাহলে এক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে যেন রোধের মান যথেষ্ট হয়, সাফিসিয়েন্ট হয়। 4 নম্বর হচ্ছে এটার খরচ কমাতে হবে, খরচ যেন কম হয়। এই 4টে যদি ক্রাইটেরিয়া থাকে ভালো, তখন আমি সেটাকে রোধক হিসাবে ব্যবহার করতে পারবো। দেখো এখানে আলফা কম কার হয় না? দেখো ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু আলফা ভালো হয়, ধাতুগুলো বাদ পড়ে যাবে। আলফা কম ম্যাঙ্গানিন, কনস্ট্যান্ট, এইগুলোর ক্ষেত্রে এইটা কিন্তু চলবে, ধাতুর ক্ষেত্রে এটা হবে না, এটা ঠিক আছে। স্থায়িত্ব, এদের ক্ষেত্রে দেখা যাবে এরা খুব একটা স্থায়ী নয়, এরা গরম হয়ে যায়, এগুলো তো গরম হয়ে যায়। আর ম্যাঙ্গানিন, কনস্ট্যান্ট এগুলো অনেকটা লাগে, এক্ষেত্রে এরা স্থায়ী হলেও এদেরকে খুব একটা ভালো স্থায়ী বলা যাবে না। আর ম্যাঙ্গানিন কনস্ট্যান্টের কিন্তু রোধের মান কম, খুব বেশি নয়, সেক্ষেত্রে তাদের যখন কুণ্ডলী করা হবে সেটা কিন্তু ক্ষুদ্র হবে না। তাহলে এখানে এইগুলো বাদ চলে গেল। তাহলে এমন একটা পদার্থ আমাদেরকে নির্বাচন করতে হবে যেগুলো এই 4টে ক্রাইটেরিয়া বা আরও বেশি ক্রাইটেরিয়া ফুলফিল করে। আপাতত আমাদের আলোচনাতে যেগুলো উঠে এসছে সেই 4টে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে কে না? সেই রকম একজন আছে, তার নাম আর কেউ নয়, সে হলো আমাদের প্রিয় কার্বন। এই কার্বন রোধক আমরা ব্যবহার করি। তাহলে এখানে আমরা যে রোধক ব্যবহার করি, কার্বন রোধক কেন ব্যবহার করি না? আলফা এর মান কম, কার্বন রোধকের স্থায়িত্ব নিয়ে বলতে হবে না, ক্ষুদ্র। দেখো কার্বন রোধকের ক্ষেত্রে আমরা যদি একটা কার্বনে ব্যবহার করি, সেক্ষেত্রে কার্বন ব্যবহার করলে সেটার পরিসর খুব বেশি হয় না, তাতে সে অনেক পরিমাণ রোধ দিতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে খরচ কম। আর এই যে কার্বন রোধক, এগুলো আমরা ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক দুরকম সার্কিটের ক্ষেত্রে আমরা এই কার্বন রোধক ব্যবহার করে থাকি। কার্বন রোধকটা দেখতে কেমন হয়? কার্বন রোধক এইরকম একটা রোধক হয়, এইরকম দুটো তার বেরিয়ে থাকে, এগুলো কিন্তু একটু ধাতব, তার দুটো বেরিয়ে থাকে, আর এর গায়ে এইরকম আমরা কালার কোড দেখি, এইরকম দেখতে হয় কার্বন রোধক।
তোমরা দেখবে তোমাদের বাড়িতে কোনো খেলনায় বা কিছু ভেঙে গেলে তার ভিতরে যে সার্কিট থাকে সেখানে এই রকম যে সমস্ত কম্পোনেন্ট দেখতে পাবে সেগুলো কিন্তু এই কার্বন রোধক। তাহলে আজকের আমাদের আলোচনা, তোমরা খাতা পেন পেন্সিল নিয়ে বসে পড়ো, তোমরা দেখতে থাকো যে আজকের আলোচনা হলো কার্বন রোধক। কার্বন রোধকের বর্ণ সংকেত। এই বর্ণ সংকেতটা কি? এখানে যে 4টে ব্যান্ড দেওয়া থাকছে, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 6টাও ব্যান্ড হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যেগুলো ইউজ হয় বেশি, দেখতে পাবে যেগুলো, যে এরকম 4টে রিং করা থাকে। 4টে রিং করা থাকে, একটা রোধকের গায়ে 4টে কালারের রিং করা থাকে। এইগুলোকে বলা হয় 4 কালার কোড, 4 কালার ব্যান্ড বা 4 ব্যান্ড কোড। 4টে এরকম বলয় করা থাকে। এগুলো কেন করা থাকে না, এইগুলো দিয়ে ওই রোধকটা কত ওহমের রোধ সেটা বোঝা যায়। ওই রোধকের বর্ণ সংকেত থেকে কি বোঝা যায় না, বর্ণ সংকেত থেকে রোধের মান বোঝা যায়। সেই রোধের মান নির্ণয় করতে গেলে স্যার বর্ণ সংকেত কেন দেবে? তো লিখে দিতেই পারতো 312 ওহম, কি হচ্ছে 5 কিলো ওহম। এই বর্ণ সংকেত দেয় কেন না, দেখো এখানে এমনিতে রোধ একটা ছোট্ট একটা জিনিস সার্কিটের মধ্যে থাকে। এবার তুমি সার্কিটের মধ্যে দেখছো ছোট একটা জায়গায় যদি ছোট্ট করে একটা লেখা থাকে সেটা ভালো করে দেখা যাবে না। 1 2 হচ্ছে এগুলো ব্যবহার করতে করতে এগুলো উঠে যেতে পারে, কিন্তু কালার দেওয়া থাকলে দেখো 4 দিক থেকে কালার দেখে, এখানে কালার উঠে গেলেও এইখানে থাকবে, কোনো না কোনো জায়গায় একটুখানি কালার থাকবে। নিশ্চয়ই তোমাদের কিছু কিছু অভিজ্ঞতা আছে, সেখান থেকে তোমরা বুঝতে পারছো বিষয়টা কি বলতে চাইছি, যে কালার এগুলো কিন্তু পুরোপুরি উঠে যাবে না। এই কারণে এখানে কিন্তু কালার ব্যান্ড দেওয়া হয়। কেমন? এবারে কিভাবে এই কালার ব্যান্ড থাকে বা কিভাবে কালার কোড থেকে আমরা রোধের মান বের করতে পারবো সেটা নিয়ে আসছি। দেখো, ধরা যাক আমাদের এরকম একটা রোধক দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা রোধক বানিয়েছি। এখানে একটা রোধকের গায়ে এই রকম কালার করা আছে, এই কালার আর এখানে একটা কালার থাকবে, সেই কালারটা 2 রকম বা 3 রকমের হয়, সেটা নিয়ে পরে আসবো। মোট তাহলে কটা ব্যান্ড দেখতে পাচ্ছ? 4টে। এই 4টের কালার বিভিন্ন রকম হয়। এই কালারগুলো এক একটা সংখ্যাকে নির্দেশ করে। আবার বলছি, এই কালারগুলো এক একটা সংখ্যাকে নির্দেশ করে। দেখো, আমি যদি এটাকে ভালো করে আঁকি, এটাকে মুছে দিই, আমি যদি এটাকে খুব ভালো করে একটু দেখাই, যে এটা একটা চোঙের মতো, এখানে একটা কোড থাকবে, এখানে একটা কোড আছে, আর এখানে একটা কোড আছে, আর এরকম একটু দূরে একটা কোড আছে। এবারে এখানে তার বেরিয়েছে, ওগুলো ছাড়ো। এখানে যে কোডটা আছে এটাকে আমরা বলবো প্রথম অঙ্ক, আর এখানে যে কালারটা থাকবে এটাকে আমরা বলবো দ্বিতীয় অঙ্ক, আর এখানে যে কালারটা থাকবে এটাকে বলবো গুণক। আসছি এরপরে, এটা যে এইখানে যে কালারটা থাকবে এটাকে বলবো টলারেন্স। এই কালারগুলো দেখে আমি এই রোধকের কত রোধ সেটা বের করতে পারবো, যদি আমার জানা থাকে যে কোন কালারের কত সংখ্যা। এই কালারের সংখ্যা বুঝতে গেলে আমাদেরকে একটা নেমোনিক্স মনে রাখতে হবে। সেই নেমোনিক্সটা হলো বি বি রয় গোজ বোম্বে ভায়া গেটওয়ে। এইগুলোর মধ্যে কিন্তু কালার লুকিয়ে আছে। প্রথমে যে কালার সেটাকে আমরা বলছি ব্ল্যাক, দ্বিতীয় কালার বিতে ব্রাউন মানে বাদামি, এটা হচ্ছে কালো বাদামি, তারপরে যে কালার সেটা হলো রেড,
লাল, তারপরে হলো অরেঞ্জ, কমলা, তারপরে হলো হলুদ, ইয়েলো, হলুদ, তারপরে কালারটাকে আমি বলছি গ্রিন বা হচ্ছে সবুজ, তারপরে কালারটা হচ্ছে ব্লু বা হচ্ছে ব্লুকে আমরা বলছি নীল, আর ভায়োলেট, তারপরে ভায়া থেকে ভায়োলেট বেগুনি, তারপরে কালারটাকে বলছি গ্রে, গ্রে মানে পাংশুটে বা ছাই কালারের, আর হোয়াইট, হোয়াইটের জন্য হচ্ছে এটাকে বলছি সাদা। এই কালারের এই নামের থাকলে অর্থাৎ কোনোটা, এইটা যদি ব্ল্যাক হয় বুঝতে হবে এই সংখ্যাটা 0, আর পরপর 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 1 2 করে সংখ্যা বোঝাবে। দেখো এই ব্ল্যাক হলো 0 সংখ্যা, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, তারপরে গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, আর গ্রে হচ্ছে 8, হোয়াইট হলো 9। তোমাদেরকে আমি বলবো তোমরা বিবি রয় না বলে বি রয় গোজ বোম্বে ভায়া গেটওয়ে এটা মুখস্থ রাখো, রেখে এই কর গোনার চেষ্টা করো। কারণ এইচএস জেই, হ্যাঁ, বা হচ্ছে তোমার বিএসসি লেভেলে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু এই কালার কোড নির্ণয় করতে দেয়। সেক্ষেত্রে তোমার 1 মার্কস পড়বে, বেশি মার্কস দেবে না এখান থেকে। তুমি এটা পুরোপুরি লিখে তারপরে এটা নির্ণয় করলে তোমার অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি বলবো তুমি কর গোনো, BROY গোজ বোম্বে ভায়া গেট ওয়ে, এইভাবে তুমি কর গুণে যদি মনে রাখো তাহলে তোমার কিন্তু এগুলো লিখে আর এটাকে নির্ণয় করতে হবে না। প্রথমে তুমি এটাকে মুখস্থ করো, তারপরে আমি বলছি যে এখান থেকে এই কালার কোড দেখে তুমি কিভাবে এটা বের করবে। এই যে মাল্টিপ্লায়ার বলছি, মাল্টিপ্লায়ার মানে 10-এর মাল্টিপ্লায়ার, 10 টু দি পাওয়ার সংখ্যা। এই সংখ্যাটা যদি এখানে যদি এই সংখ্যাটা যদি হলুদ হয় তাহলে তুমি কি পাবে না 4, হলুদের জন্য সংখ্যা হলো 4, তাহলে এখানে গুণ হবে 10 টু দি পাওয়ার 4। এখানে যদি লাল হয়, লালের জন্য তুমি পাচ্ছ 2, তাহলে এই সংখ্যাটা হবে 2। আর এখানে যদি মনে করো ব্লু হলো, এটা ধরো নীল হলো, নীল হলে কি হবে ব্লু হবে, মানে এটা এই সংখ্যাটা হবে 6। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কালারের সঙ্গে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, কোন কালার কোন সংখ্যাকে রিপ্রেজেন্ট করে সেটা তুমি এই নেমোনিক্সটা মনে রেখে, অর্থাৎ এই টেবিলটা তোমাকে মনে রাখতে হবে। তার জন্য মনে রাখার উপায় হচ্ছে বি রয় গোজ বোম্বে ভায়া গেট ওয়ে। প্রথম বিটা তুমি মনে রাখবে ব্ল্যাক, কারণ ব্ল্যাক, ব্রাউন, ব্লু 3টে হতে পারে, এই কারণে প্রথম ব্লুটা তুমি মনে রাখবে ব্ল্যাক, ওকে বাদ দাও, 0 তুমি এক সাইডে রেখে দাও। এবার কর গোনো, BROY গোজ বোম্বে ভায়া গেট ওয়ে। এইভাবে তুমি এই কালারগুলো দেখে এখানে সংখ্যা বসাবে। দুটো সংখ্যা এখানে 62 গুণিতক 10 টু দি পাওয়ার 4 ওহম তোমার এর রোধ বেরোলো। তাহলে স্যার এটা কি না, এটা হলো টলারেন্স। টলারেন্স মানে একটা রোধ যখন তৈরি করা হয় তখন একটা এম রেখে তৈরি করা হয়, ধরো এই এমটা রেখে তৈরি করা হয়েছে, তা সত্ত্বেও তার প্লাস মাইনাস হতে পারে, তার যে রোধ সেই রোধের মান একটু কম হতে পারে বা একটু বেশি হতে পারে। সেইটা কত হতে পারে তার জন্য এই টলারেন্স দেওয়া হয়। সেটা 5% হতে পারে, অথবা 10% হতে পারে, অথবা 20% হতে পারে। এছাড়াও অনেক কালার কোডের নিয়ম আছে, আমাদের সিলেবাসে এইগুলোই রয়েছে, 5%, 10% অথবা 20%। এইটা যদি গোল্ডেন কালার, এটা যদি এটা যদি গোল্ডেন কালারের হয়, মানে সোনালি যদি হয়, সোনালি কালারের যদি হয় তখন এর টলারেন্স হবে 5%। আর এটা যদি সিলভার কালার হয় অর্থাৎ রূপালি বর্ণের হয়, তাহলে এটার আমরা টলারেন্স পাবো 10%। আর যদি কোনো নো কালার
নো কালার যদি থাকে, কোনো কালার যদি না থাকে, তখন টলারেন্স বলবো প্লাস মাইনাস, কিন্তু প্লাস মাইনাস কম বেশি 20%। এই হলো গিয়ে কালার কোডের বিষয়। পরিষ্কার করে বুঝতে পারছো যে একটা রোধকের গায়ে কালার দেওয়া থাকে, সেই কালার দেখে আমাকে বুঝতে হবে রোধটার ভ্যালু কত, রোধকের রোধ কত। সেই রোধকের মান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্ট ডিজিট যেটা যে রংটা দেখা আছে সেখান থেকে সংখ্যাটা নিয়ে আসতে হবে, সেকেন্ড রং থেকে সেকেন্ড সংখ্যাটা নিয়ে আসতে হবে, বসাতে হবে, আর থার্ড রংটা মাল্টিপ্লায়ার হিসাবে ব্যবহার করা হবে, অর্থাৎ 10-এর পাওয়ার হিসাবে রাখতে হবে। অর্থাৎ এখানে 6 × 10⁴ মানে কি 620 × 10⁻³ ওহম, মানে হচ্ছে 620 কিলো ওহম। এই রোধকটার রোধ হলো 620 কিলো ওহম। এই হলো গিয়ে কালার কোডের সম্পর্কে সমস্ত কিছু। এবারে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে দেখব যে আমরা পারছি কি না, এই 4 ব্যান্ড কালার কোড সিস্টেমে আমরা পারছি কি না। প্রথমে মনে করার চেষ্টা করো, প্রথমে আবার মনে করার চেষ্টা করো, এই সাইডে লিখে ফেলো বি বি রয় গোজ বোম্বে ভায়া গেটওয়ে 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা মনে রাখবে। সেকেন্ড কি মনে রাখবে, গোল্ডেন, সিলভার, সিলভার আর হচ্ছে নো কালার। গোল্ডেন কালার হলে টলারেন্স কত হয় 5% প্লাস মাইনাস, সিলভার কালার হলে প্লাস মাইনাস 10%, আর নো কালার হলে প্লাস মাইনাস 20%, গোল্ডেন কালার হলে প্লাস মাইনাস 5%। এইভাবে তুমি এটাকে সাইডে রাখলে। কিন্তু দেখো এটা মনে একবার করে নিতে পারলে তোমার আর এগুলো লিখে দেখতে হবে না, এমনিতেই পারবে। এবারে আমি কতগুলো রোধক তোমাকে দেখাচ্ছি। আমি এটা পরিষ্কার না দেখতে পেলে আমি বলে দিচ্ছি। দেখো এইখানে ধরো এরকম একটা রোধক রয়েছে যার কালার আমরা দেখব কি কি আছে। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এই কালারটা, ফার্স্টের যে কালার সেই কালার আমি পাচ্ছি হলো গিয়ে ব্রাউন। আগে আমি কালারগুলো লিখে ফেলব। তারপরে হচ্ছে পাচ্ছি গ্রিন, তারপরের কালারটা আমি পাচ্ছি রেড, তারপরের কালার আমি পাচ্ছি না গোল্ডেন, গোল্ডেন এই কালার আমি পেলাম। এই ক্ষেত্রে এই যে রোধকটা আমাকে দেওয়া হয়েছে, এই রোধকের রোধ কত হবে? দেখো ব্রাউন BROY গোজ বোম্বে ভায়া গেটওয়ে, এই যে বি বলছি 1, তাহলে এর জন্য সংখ্যা হবে 1। গ্রিন BROY গোজে হচ্ছে গ্রিন, তাহলে এটা হবে 5। এবারে মাল্টিপ্লায়ার 10⁻, রেড কোথায় আছে BROY, এই আর হচ্ছে রেড, তাহলে এখানে 10⁻²। এবার গোল্ডেন, তাহলে প্লাস মাইনাস, গোল্ডেন কালার মানে কত পার্সেন্ট, গোল্ডেন মানে 5%, তাহলে এর রোধ কত হলো 1 5 0 0 প্লাস মাইনাস 5% ওহম। এখানে ওহম লিখতে পারো, অথবা এটাকে তুমি লিখতে পারো 1.5 কিলো ওহম প্লাস মাইনাস 5%। তাহলে এই রোধের মান হয়ে গেল এইটা। ঠিক আছে, এইরকম আমি কতগুলো রোধের প্র্যাকটিস করাবো। এটা হলো 1 নম্বর রোধক। 2 নম্বর রোধক আমি আবার একটা নিয়ে এলাম। এখানে আমি দেখতে পাচ্ছি কি কি কালার, পরিষ্কার করে তোমরা না দেখতে পেলে আমি বলে দিচ্ছি, মোটামুটি হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে। দেখো এই কালারটা হলো ব্লু, এই কালার, দ্বিতীয় কালারটা হলো ভায়োলেট, তৃতীয় কালারটা হলো ইয়েলো, তৃতীয় কালারটা ইয়েলো, আর চতুর্থ কালারে বলছে নো কালার, কোনো কিছু দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে এই রোধকের মান তুমি কত পাবে? ফার্স্টে ব্লুর জন্য তুমি কর গোনো, এটা নেই ধরে নাও পরীক্ষা হলে, তুমি কম্পিটিটিভ দিতে গেছো, সেখানে লিখে করতে গেলে তোমার একটা প্রশ্নে এত 1 নম্বরের জন্য এত সময় চলে গেল। ব্লু প্রথমটা BRO, প্রথমের বিটা কিন্তু ব্লু নয়, ব্রাউন, BROY গোজ বোম্বে, হ্যাঁ এই বোম্বে, এই ব্লুটা হলো তোমার এইটা, ব্লু মানে 6, এখানে 6 বসলো। এবারে ভায়োলেট BROY গোজ বোম্বে ভায়া, হ্যাঁ এই ভায়া মানে 7-এ আমি পেয়ে গেলাম ভায়োলেট 7।
ইনটু এবার মাল্টিপ্লায়ার ইয়োলো BROY, হ্যাঁ ওয়াইতে ইয়োলো, 4 পেয়ে গেলাম ইয়োলো 10⁴। নো কালার মানে 20%। তাহলে এই রোধটার ভ্যালু কত বলবো? 670 ইন্টু 10⁻³ ওহম প্লাস মাইনাস 20%। তাহলে এটাকে আমি লিখব 670 কিলো ওহম প্লাস মাইনাস 20% হবে আনসার। নেক্সট আবার একটা আমি দিচ্ছি, এই রকম একটা ধরো আছে। এবার একটা রোধক তুমি দেখতে পাচ্ছ যার গায়ে এই 4টে ব্যান্ড আছে। ফার্স্ট ব্যান্ডটা হচ্ছে ভায়োলেট, দ্বিতীয়টা ব্লু, তৃতীয়টা রেড আর চতুর্থটা হলো গোল্ডেন। এইটা হচ্ছে গোল্ডেন, আবার একটা গোল্ডেন পেয়েছি। এবার এইগুলো মুছে দাও, এগুলো মুছে দিয়ে এবার তুমি লেখো ফার্স্ট ব্যান্ড কত না ভায়োলেট, সেকেন্ড ব্যান্ড ব্লু, থার্ড ব্যান্ড রেড। ব্যাস তুমি এবার হিসেব করো, BROY গোজ বোম্বে ভায়া, এইখানে ভায়া পেলে 7 পেলে ভায়া 7। প্রথম বিটা ব্রাউন ব্লু হবে না কিন্তু, ROY গোজ বোম্বে, এই যে বোম্বে বিটা এইটা হলো ব্লু মানে এটা 6। রেড BR, হ্যাঁ BROY, এই আরটা কিন্তু রেড মানে 2, এটা হবে 10⁻²। মাল্টিপ্লায়ার এটা থার্ড ব্যান্ড 10⁻² প্লাস গোল্ডেন, গোল্ডেন হলে 5%। তাহলে এটা আমি কত পাবো? 7600 ওহম প্লাস মাইনাস 5%। এটাকে আমি 7.6 কিলো ওহম প্লাস মাইনাস 5% লিখতে পারবো। নেক্সট এরপরে আসবে আরেকটা, এইটা। এর পরের কালার ব্যান্ড দেখে তোমরা এবারে নিজেরা চেষ্টা করো। প্রথমে আমি এটাকে দেখিয়ে রেখেছি, তোমরা ভিডিওটাকে পজ করে বের করার চেষ্টা করো। প্রথম কালারটা হলো রেড, সেকেন্ড কালারটা হলো ব্ল্যাক, থার্ড কালারটা হলো অরেঞ্জ, ফোর্থ কালারটা হলো সিলভার। এবার এসছে সিলভার। তাহলে রেডের জন্য কী হবে? BROY, এই আরটা হলো রেড, তাহলে এই আর হলো গিয়ে তোমার 2। ব্ল্যাক, ফার্স্ট ব্ল্যাক বলেছি, ব্ল্যাক হলেই আর কিছু চিন্তা করার দরকার নেই, তো ফার্স্ট 0, এই ব্ল্যাক 0। অরেঞ্জ, অরেঞ্জটা হবে মাল্টিপ্লায়ারে আছে অরেঞ্জ, তাহলে কী হবে? BROY, এইটা অরেঞ্জ 3 মানে 10⁻³ আর সিলভার, সিলভার হলে কত পার্সেন্ট হয়? প্লাস মাইনাস 10%। তাহলে কত হবে? 20 কিলো ওহম, একবারে 10⁻³ প্লাস মাইনাস 10%। এই হলো গিয়ে এরপরের। নেক্সট আসছে, এটাই শেষ। এই কালার কোডটা তোমরা নিজেরা বের করার চেষ্টা করো, এটাও করেছো, এটা মিলিয়ে নিয়েছো। এবারে এইটা করার চেষ্টা করো। এখানে আছে কি কি না, আবার আমি এটা মুছে দিচ্ছি, মুছে আবার কর গুনে গুনে করবে। এটা হচ্ছে গ্রিন, তারপর আছে ব্ল্যাক, তারপরে হচ্ছে এটা অরেঞ্জ, অরেঞ্জ, তারপরে সিলভার। বেশ, তাহলে এটা কি করবে? গ্রিনের জন্য কি হবে? BROY গোজ, হ্যাঁ এইটা হচ্ছে গ্রিন 5। ব্ল্যাক, ব্ল্যাক মানে 0। আর অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে মাল্টিপ্লায়ারে আছে, অরেঞ্জ BROY ও, অরেঞ্জ ওতে অরেঞ্জ মানে এটা কত নম্বর করে আছে? 3-এ 3 প্লাস মাইনাস। সিলভার কত? সিলভারের জন্য হয় 10%, তাহলে এটা হবে 50 কিলো ওহম প্লাস মাইনাস 10%। এইভাবে কিন্তু কালার কোড করা থাকে। রেজিস্টার, কোন ধরনের রেজিস্টার ব্যবহার করা হয় না? কার্বন রেজিস্টার ব্যবহার করা হয়, কার্বন রোধক। সেই কার্বন রোধকের গায়ে এই কালার কোড বা বর্ণ সংকেত থাকে, যা দেখে আমরা ফাটাফাট বের করতে, আমাদের বাক্স থাকবে ল্যাবে, তোমরা যেখানে কাজ করবে ভবিষ্যতে বা কখনো ইলেকট্রনিক সার্কিটে দেখবে, সেখানে কি হয়? বিভিন্ন রোধক বাক্স থাকে, সেই বাক্সে রোধ থাকে, সেখান থেকে ফাটাফাট রোধ বের করে নিয়ে আসতে হয়। যখন তোমাকে 1 থেকে 100 ওহমের মধ্যে রোধ বলবে, তখন তোমার মাল্টিপ্লায়ারটা কত হবে? জাস্ট 10, মানে তোমার হচ্ছে ব্রাউন, ব্রাউন কালারটা এখানে মাঝখানে থাকবে, এইখানটায় ব্রাউন থাকলে তবে এটা হবে। হ্যাঁ, আবার ধরো তোমাকে 100 থেকে 1000 ওহমের মধ্যে রোধ, তখন তোমার হচ্ছে হয় ব্রাউন থাকবে না হলে রেড থাকবে। দেখো এটা ধরো প্রথম দুটোতে ধরো 56 হলো, আর এটা 10⁻
1 হতে হবে, তাহলেই হবে তোমার 560 ওহম। 100 থেকে 1000-এর মধ্যে হচ্ছে, তখন রাউন্ড থাকবে। আবার ধরো এটা 0 থাকলো, এটা 6 থাকলো, তখন 10⁻² হতে হবে, তখন তৃতীয় রোধটা রেড হবে। অর্থাৎ এরকম রোধ দেখেই তুমি বুঝতে পারবে, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তুমি এই রোধকগুলোকে খুঁজে বের করতেও তোমার সুবিধা হবে। না হলে একটা ছোট্ট করে লেখা আছে, সেখানে একটা বাক্সের মধ্যে ছোট ছোট এমনিতে রোধ, সেখান থেকে খুঁজে বের করা কিন্তু মুশকিল হতো। এই কারণেই কিন্তু আমাদের এই বর্ণ সংকেত, আমরা আজকের 4 ব্যান্ড বর্ণ সংকেতের কথা আলোচনা করলাম। 6 ব্যান্ড বর্ণ সংকেতও থাকে বা অন্যান্য ব্যান্ড থাকে, কিন্তু প্রচলিত যেটা বেশিরভাগ ইউজ হয়ে থাকে সেটা হলো 4 ব্যান্ড কালার কোড সিস্টেম। যাকে আমরা রোধের সম্পর্কে জানলাম, রোধক কাকে বলে জানলাম, রোধক কুণ্ডলী বর্তনীর বিভিন্ন অংশের সঙ্গে কম্পেয়ার করে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রেজিস্টার, যেটা আমরা ব্যবহার করে থাকি, কার আমরা কালার কোড ব্যবহার করি, এবং সেক্ষেত্রে রোধক হিসাবে কোন পদার্থ ব্যবহার করি, কেন ব্যবহার করি, আর রোধের উষ্ণতা গুণাঙ্ক সম্পর্কে আজকের আমরা জানলাম। তোমরা ভালো করে পড়াশোনা করো, সুন্দর করে নোট বানাও এবং প্র্যাকটিস করো, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। জয়েন্ট এন্ট্রান্সে এটা আসে, এইচএসে এটা আসে, তোমরা কিন্তু একটু নজর দিলে, একটু মনে রাখলে, এই নেমোনিক্সটা মনে রাখলে তোমাদের কাছে এটা ভীষণ সহজ একটা ব্যাপার হতে যাচ্ছে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। তোমাদেরকে আগাম শুভেচ্ছা থাকলো, তোমরা ভালো করে পড়াশোনা করবে। উইশ ইউ অল দ্য বেস্ট।